ও সুব্রত পাইনের মতো ৮০ জন। তো এই যে ইনফরমেশন দেওয়া আপনার কাছে একজন কমেন্ট করেছে যে তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক। একজন অনুসন্ধানী সাংবাদিক হলেই কি উনার কাছে এইসব ইনফরমেশন থাকবে? সুনির্দিষ্টভাবে ৮০ জনের কথা বলছেন, আপনি সুব্রত পাইনের কথা বলছেন, বিভিন্ন পয়েন্টের কথা বলছেন। তো যদি বাহিনীর কাছে থাকে এবং বাহিনী যদি ওনাকে দিয়ে আমরা যদি একটু ফলো করি তাহলে বলব যে মানে একজন গোয়েন্দা সংস্থায় গিয়ে ওনাকে বলতে হবে যে একটা গোয়েন্দা সংস্থায় উনি মেইনটেইন করতেছেন ফেসবুকের মাধ্যমে। তো গোয়েন্দা সংস্থা নিজেদের মধ্যে এগুলো নিয়ে কাজ না করে কেন ফেসবুকে ওনার মাধ্যমে কাজ করাচ্ছেন? এটা তো এক ওপেন সিক্রেট। এটার আচ্ছা, কাহিনী যাই কি? হোক, আমি ধন্যবাদ যে আপনি আমাকে ওই যে পচা শামুক বলে পরিচয়টা করে দিয়েছেন। আমার পচা শামুকের পেজটা গত ৩ দিন ধরে হ্যাক হয়ে বন্ধ হয়েছিল। এই হকগুলো তাহলে কারা করে? যাদের বিরুদ্ধে যাচ্ছে তারাই করে। তো ওনারটা তো হ্যাক হয় না, ওনারটা তো বন্ধ হয় না, ওনারটা থেকে ওই তো আঘাত করে না। কারণ হচ্ছে উনি ইনফরমেশনটা সেটাই দেন যেটা উনি পেইড, হি ইজ এ পেইড এজেন্ট। আমি পরিষ্কার বলে দিলাম, কারণ এর আগে অনেক টক শোতে অনেক বলেছেন, যেমন পিনাকিদার মতো লোকও বলেছেন যে হি ইজ এন এজেন্ট। আমিও তাই বলতেছি, কিন্তু আমি এজেন্টটা এরকম ভাবে বলতেছি না, আপনার তো কথার তথ্য ধরে আমি তালিকা ধরে মিলাই দিয়ে দেখাচ্ছি যে তার কাছে যে ইনফরমেশনটা থাকে, তার মানে সেই ইনফরমেশনটা সে দেয় মানুষকে, যেটা তাকে দেয়াতে বলা হয়, মানে তাকে দিয়ে বলানো হয়, কাউকে না কাউকে দিয়ে তো বলাইতে হয়। ডিজিএফআই তে এরকম একটা সেলই আছে, মিডিয়া সেল। সেই মিডিয়া সেলের কাজ কি? প্রত্যেক মিডিয়াকে ম্যানেজ করা, মানে তাদেরকে, তাদের মধ্যে নিজস্ব পত্রিকা আছে, তাদের নিজস্ব মিডিয়া সেল আছে, সেই মিডিয়ার মাধ্যমে তারা তথ্যগুলো দিয়ে মানুষকে আসলে একটা মেসেজ দেয়। এখন কথা হচ্ছে ডিজিএফআই কার জন্য কাজ করতেছে? ডিজিএফআই কি আমাদের জন্য কাজ করতেছে নাকি রয়ের জন্য কাজ করতেছে? এইটা আমাদেরকে আগে ডেফিনেশনটা ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার হতে গেলে কি করতে হবে? তার ডিজিএফআই কিছু কাজ করে দেখাতো, যেটা সে যদি এইরকম হাদির মতো লোকের, যে লোকটা ফায়ার করেছে তাকে যদি তারা ২৪ ঘন্টার মধ্যে জাতির সামনে নিয়ে এসে ধরে নিয়ে এসে তাদের ইন্টেলিজেন্স থেকে বের করে দেখাইতে পারে যে এই লিঙ্কটা ছিল, এই লিঙ্ক ছিল এবং এরা ফায়ার করেছে, তখন আমি বুঝবো যে হ্যাঁ আপনারা মানে আমাদের দেশের জন্য কাজ করতেছেন। যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিয়েছি বিডিআর কমিশনে, যারকে নিয়ে আমার সন্দেহ আছে যে সে একজন রয়ের হয়ে কাজ করেন, তো সেই উপদেষ্টা যদি শুদ্ধ যদি বলতে চান যে না আমি শুদ্ধ, তাহলে আমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে আগামী সকাল হওয়ার আগেই সেই আসামিকে ওনারা ধরে প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ এই হাদির বিরুদ্ধে এই লোকটা ফায়ার করেছিল, এই হলো এইভাবে ফায়ার করেছে, এবং সে স্বীকারোক্তি দিয়েছে যে কার আদেশে সে এটা করেছে। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ উনি স্বরাষ্ট্র উপদেষ্টা। আর তা না হলে বুঝবো হি ইজ এ পার্ট অফ দ্য গেম। তাহা না হলে আমি জুকার নামকে বলবো যে হি ইজ এ পার্ট অফ দ্য গেম। তার মানে এই সকল গেমগুলোকে আমাদের আজকে এখন চিহ্নিত করতে হবে। তাদেরকে আমাদের প্রত্যেক জাতির প্রত্যেকটা মানুষকে আজকে এখন যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে আসলে এক হইতে হবে। আমাদেরকে ভয় পাওয়া বন্ধ করে দিতে হবে। হাদি যদি শহীদ হয় তাহলে এই শহীদকে নিয়েই আমরা আগায় যাব, যে আমরা ইলেকশন করব, আমরা ইলেকশন করে এই মেকানিজমগুলো বন্ধ করব, এবং আর যাতে কোনো এই ধরনের ঘটনা না ঘটতে পারে তাহলে আমাদের প্রত্যেককে অ্যালার্ট হয়ে যেতে হবে। প্রত্যেককে, এই যে যেমন যে ছেলেটাকে সন্দেহ করা হচ্ছে যে হাদির সাথে ২ সপ্তাহ যাবত একজন ব্যক্তি প্রচারণার নাম দিয়ে আসলে প্রবাবলি তাকেই সন্দেহ করা হচ্ছে যে সেই হচ্ছে এই হত্যার পিছনে, এই ফায়ারিংটা সে করেছে। তার মানে এইসব লোকগুলো, এই যে আন্ডারগ্রাউন্ডে যে সকল আওয়ামী লীগের লোকজন ঢুকে গেছে এবং তারা যে বিভিন্ন জনের সাথে মিশে যে এই ধরনের হত্যাকাণ্ড করছে, এই লোকগুলোকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ হইতে হবে। এরকম কাউকে সন্দেহ হলে তাকে ধরেন, সে আমি যদি আজকে হাসনাত আবদুল্লাহ হচ্ছে আরেকজন ভালো বক্তা, তার পিছনেও হ্যাঁ, কোনো, এখন তো মানুষ বলা-বলি শুরু করেছে নেক্সট হাসনাত আব্দুল্লাহ। মানে সেটাই তো এটাও বলা। কিন্তু হাসনাত আবদুল্লাহকে যদি সেভ করতে হয় জাতিগত হিসেবে আমাদের প্রত্যেকের এই রেসপন্সিবিলিটি আছে। প্রত্যেকটা মানুষকে সজাগ হয়ে যেতে হবে। তার আশপাশে কোনো রকমের যদি কোনো সন্দেহভাজন লোক হয় তাকে ধরে ফেলতে হবে, এবং ধরে সঙ্গে সঙ্গে তাকে যাচাই বাছাই করে দেখতে হবে যে সে কি আসলে কার এজেন্ট। কাউকে বিশ্বাস করার জন্য এখন এই মুহূর্তে যদি এই অন্তত ইলেকশন পর্যন্ত আমাদেরকে আসলে প্রত্যেকটা মানুষকে নিজেদেরকে এখানে গার্ড হয়ে যেতে হবে। আমরা ওই পুলিশ করে দিবে, ডিজিএফআই করে দেবে, সেনাবাহিনী করে দেবে এই আশায় থাকলে হবে না। আমাদেরকে নিজে নিজে জেগে উঠতে হবে। আমরা যদি সঠিকভাবে জেগে উঠতে পারি তাহলে আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো, আর তা না হলে এই পরিবর্তন আসবে না। কারণ এরা এই বরাবরই এইসব ঘটনা ঘটাবে, আমাদেরকে ভয় দেখাবে, এবং একটা সময় এসে তাদের আবদারটা আমাকে দিয়ে আপনাকে দিয়ে করায় নিয়ে আসবে। ধরেন সে আজকে যদি এখন বলে যে মানে নিরাপত্তা ব্যবস্থা ঠিক নাই এই জন্য ইলেকশন হলো না, কিংবা ধরলো যে নিরাপত্তার জন্য তাহলে আমাদের এখন এই মুহূর্তে সেনাবাহিনীকে দরকার, তার মানে আবার সেই সেনাবাহিনীর ক্ষমতা বাড়ায় নিয়ে এসে ওনাদের যা ইচ্ছা করতেছিল আগে সেইটাই করতে থাকবে। আবার এই বিডিআর এর বিচারটা করা যাবে না, তখন সে আবদার বসায় দিবে যে আমার সেনাবাহিনীর লোকজনকে তোমার বিচার করা যাবে না। এই জিনিসগুলো যদি মানে না হয়, সেটার জন্য আমাদেরকে প্রত্যেককে এখন সজাগ হইতে হবে। আমাদের একটু
একটু বিশ্লেষণ করে দেখতে হবে যে আসলে এই হত্যার পিছনে আসলে মোটিভেশনটা কি, এবং হাদিকে যদি তারা নিউট্রালাইজ করতে পারে তাহলে গেইনারটা কারা হচ্ছে। বেসিক্যালি গেইনার হচ্ছে আওয়ামী লীগ, বেসিক্যালি গেইনার হচ্ছে ইন্ডিয়া। এই জিনিসটা যদি আমরা মাথায় বুঝতে পারি তাহলে হাদিকে আমাদের বুকে ধারণ করতে হবে, কিন্তু মাথায় ধারণ করা যাবে না। মাথায় ধারণ করলেই তারা পেয়ে বসবে যে আপনাকে যে ভয়টা ধরাইতে চাইছে সেই ভয়টা আমরা পাচ্ছি। কিন্তু আমি আপনার মাধ্যমে মেসেজটা তাদেরকে দিতে চাচ্ছি, তাদেরকে পরিষ্কারভাবে দিতে যাচ্ছি, তোমাদের এই সকল ঘটনা আমাদেরকে আমাদের মোটিভেশনকে নড়াইতে পারবে না। আমরা জানি যে হাদির মতো 4-5 জন মানুষ শহীদ হয়ে যাবে, আমি দেশ ছাড়া হয়ে যাব, আমাকে মানসিক চাপ থাকবে যে আমার আমার প্রতি বিভিন্ন ক্ষতি করতেছো, তারপরেও আমরা থামবো না। এই যে থামবো না এই শব্দটা জাতিগতভাবে আমি সবাইকে জানানোর জন্যই আপনার এখানে আসা। আমাদেরকে আসলে থামা যাবে না। এই হাদিকে হয়েছে, মানে আমাদেরকে এটা সাহস করে আগায় যেতে হবে। যে 80 জন ঢুকেছে বা 100 জন ঢুকেছে, মানে এই যে হ্যাঁ ঢুকেছে, ঠিকই আছে, 80 জন ঢুকেছে। 80 জন তো আমাদের দেশের রিপ্রেজেন্টেশন করে না। আমাদের দেশ রিপ্রেজেন্টেশন করে 20 কোটি মানুষ। তার মধ্যে যদি আমাদের মানে 12.5 কোটি টাকা ভোটারই হয়ে থাকে, তাহলে এই 12.5 কোটি ভোটারের মধ্যে আওয়ামী লীগ কয় পার্সেন্ট ভোট নিয়ে করে? মনে করেন সে 1 কোটি ভোটার আছে, তারপরেও তো 1.5 কোটি ভোটার আছে ধরে নিলাম, তারপরও 10 কোটি মানুষ যদি আমরা গার্ড হয়ে থাকি, কারো পক্ষে সম্ভব এরকম ধরনের ঘটনা ঘটানো? কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সেনাবাহিনীর মধ্যে যদি 3.5 লাখ যদি সেনাবাহিনীর সদস্য হয়ে থাকে, কয়জন এই জেনারেল আর কয়জন এই রয়ের এই দালালি করে, কয়জন এই মানে বিডিআর এর মতো ঘটনায় তারা যুক্ত থাকবে? সর্বোচ্চ হলে 100 জন, 200 জন। বাকি সেনাবাহিনী কোথায়? তারা যদি আমরা সবাই সজাগ হয়ে যাই, প্রত্যেকটা সৈনিক যদি সজাগ হয়ে যায়, তাহলে কি আমাদেরকে এই মিউটিনিটি ঘটাতে পারে? পারে না। বিডিআর এর প্রত্যেকটা মিউটিনি ঘটানোর পেছনে আপনারা ঘটনাগুলো শুনেছেন যে কিভাবে ঘটাইছে। প্রায় 4-5 বছর ধরে প্রত্যেকটা সৈনিককে নিয়ে নিয়ে মোটিভেশন করাইছে, তাদেরকে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে লালায় দিয়েছে, তাদেরকে মোটিভেট করে রেডি করছে, তারপরে এরকম একটা ঘটনা ঘটাইতে পারছে। ঠিক সেরকম ভাবে এইরকম ইলেকশনের আগে তারা এই ধরনের ইনসিডেন্ট দিয়ে দিয়ে এরকম ঘটায় 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 তারপরে আসল জিনিসটা ঘটাবে। তো সেই জন্যই আমি বলবো যে আমাদের প্রত্যেকটা অনেকে মানুষের আবার সজাগ হতে হবে। যে ইলেকশন হবে না, ইলেকশন এই পরিবেশে ইলেকশন হওয়া, আমি যদি ধরি যে পিনাকি ভট্টাচার্যেরই একটা স্ট্যাটাস আমরা দেখেছি যে মানে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার। মানে এটাও কি কোনো না, ইঙ্গিত? মানে আমাদের আমি না এখন আমি আপনাকে স্পষ্ট বলি, এই ইলেকশন জিনিসটা মেকানিজমটা যখন ইলেকশন হয় আপনি এটা জানেন আইনগতভাবে ওই সময়টায় সমসাময়িক সময় সরকারের সকল অ্যাডমিনিস্ট্রেটিভ জব বাদে যে ধরনের আইনগত এবং মানে সকল ক্ষমতা চলে যায় হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে। তাহলে ইলেকশন কমিশনটা হতে হয় সেই রকম একটা স্ট্রং বডি যারা একটা এরকম কার্যক্রম করতে পারে, মানে একটা ইভেন্টসকে কমপ্লিট করবে, এটা ইভেন্ট ম্যানেজমেন্ট মনে করেন। তো সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটার যদি সেই রকম ক্ষমতা না থাকে, তার যদি সেরকম লোকবল না থাকে, তাহলেই ইলেকশনটা হয় না। তার মানে হচ্ছে ওনাদের যে ধারাবাহিকতা সেটা হচ্ছে ইলেকশন মেকানিজম করার জন্য তাহলে ওনার প্রথম দরকার হচ্ছে সেটা হচ্ছে আইনগতভাবে ভিত্তি। তা আইনগততে কে বসে আছেন? আসিফ নজরুল সাহেব, যাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল। তার মানে হচ্ছে ওনার যদি আজকে দরকার হয় 5টা আইনের, মানে যে আইনগুলো বা যে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার গুলো দরকার হবে, ধরেন সে ডিসিদেরকে উনি পরিচালনা করবেন, ইউএনওদেরকে পরিচালনা করবেন, কাকে কি আইন দিবেন? এই আইনগত ভিত্তিগুলোর জন্য একটা জায়গায় একটা ব্যুরোক্রেসি জিনিস আসবে, সেখানে হচ্ছে সব এই ডাল পাতা এগুলো লোকগুলো বসে আছে, এগুলো সব ওই এজেন্টের লোকজনই বসে আছে।